নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন, রাজ্যের এসআইআর এর হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতে নেই শাসক দলের প্রতিনিধিরাও। এমনকি বিরোধী দলও বুঝতে পারছে না যে কত নাম প্রকৃতপক্ষে বাদ পড়বে। আপনারা জানেন, প্রাথমিকভাবে 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা হয়েছিল তাতে 58 লক্ষ মানুষ বাদ গেছিলেন। তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 1.5 কোটি মানুষ, 1,40,00,000 ওপরে মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছিল নানা কারণে। হিয়ারিং এ আসেননি বলা হচ্ছে 4 লক্ষ মানুষ। ফাইনালি হিয়ারিং এ যে আপলোড হয়েছে, প্রতিদিন ইলেকশন কমিশন থেকে নানা রকম তথ্য বলা হচ্ছে যে যে নথিগুলো আপলোড করা হয়েছে সেগুলো প্রয়োজনীয়তা নেই, ফলে কিছু মানুষ আরো বাদ যেতে পারেন। শুধু তাই নয়, আরো 7 জন যারা এই ব্যাপারে যাদের দায়িত্ব, তাদের কর্তব্যে গাফিলতির জন্য রাজ্য সরকারকে সাসপেন্ড করতে বলা হয়েছে। প্রচন্ড চাপে আছেন রাজ্য প্রশাসন, কারণ এর আগে আরো 4 জনকে সাসপেনশন নোটিশ ধরানোর জন্য একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছিল ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন সেটা নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিলেন। এই অবস্থায় আজকে আমরা যখন আপনারা ভিডিও দেখছেন, 17ই ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি আমাদের ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। এই ব্যাপারে গত 3 মাস ধরে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের হিসেব দিচ্ছিলেন এবং মোটামুটি ভাবে হিসেবটা প্রতিবার মিলিয়েও দিয়েছেন, আবিদ হোসেন সাহেব, তিনি দীর্ঘদিন রাজ্যের আমলা ছিলেন এবং ইলেকশন কে অত্যন্ত কাছ থেকে দেখেছেন, নিজে ইলেকশন করিয়েছেন, প্রতিদিনকার খবর রাখেন। একেবারে গ্রাউন্ড জিরোতে ইলেকশন কমিশন কি করছে উনি ইলেকশন কমিশনের অন্দরে ঢুকে খবর রাখেন বলা চলে। আমরা সেই আবিদ হোসেনকে সঙ্গে পেয়েছি আজকে আরো একবার। গত 11-12 দিন আগে এনেছিলাম। আবিদদা, আপনাকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামের জন্য। আপনার কাছে সরাসরি চলে যাব আজকে। আবিদদা, তাহলে কি দাঁড়ালো? তৃণমূল বুঝতে পারছে না কত বাদ যাবে, বিজেপিও বুঝতে পারছে না কত বাদ যাবে। কখনো শুনছি 10 লাখ 15 লাখ মতুয়া বাদ যাবে। 3টে ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে কত পরিমাণে মুসলিম ভোটার বাদ যাবেন সেটা, অথচ এই 3টে ডিস্ট্রিক্টেই ম্যাপিং হয়েছিল সবচেয়ে বেশি। সাউথ 24 পরগনায় বলছে হিউজ নাম্বার অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেগুলো শর্ট আউট হয়নি। ওদের সাসপেন্ড করা হয়েছে, রাজ্য সরকারকে বলা হয়েছে, ফলে অসম্ভব চাপে আছে এবং ইলেকশন কমিশন যেন একেবারে বন্দুকের ট্রিগার নিয়ে দাঁড়িয়ে আছে, যদি ভুল হয় তোমার চাকরি চলে যাবে, প্রায় তোমায় গুলি করে মেরে দেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত প্রায় 150 জন মানুষের প্রাণহানি হয়েছে। কিছু নয় করেও 8-10 জন বিএলও সুইসাইড করেছেন। তা নিয়ে আজ পর্যন্ত অফিসিয়ালি ইলেকশন কমিশন একটা শব্দ বলেননি। উল্টে সুপ্রিম কোর্ট এসআইআর এর কিছু নির্দেশ বদলালেও বৈধতা দিচ্ছে। ফাইনালি কি দাঁড়ালো, আপনি যদি একটু বিস্তারিত দর্শকদের বলতেন। সকল দর্শককে নমস্কার। আমরা এই এসআইআর 2026-এর প্রায় শেষ পর্যায়ে এসেছি এবং আমি প্রথমে অনেকগুলো প্রোগ্রামে বলেছিলাম যে কোনো মতেই ইলেকশন কমিশনের যা ধারাবাহিকতা, যা কাজ করার ধরন ছিল, কোনো মতেই সে 28শে ফেব্রুয়ারির আগে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে পারবে না। এইটা কোনো তথ্য কোথাও থেকে আমি পাইনি, কিন্তু আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পেরেছিলাম যে 28শে ফেব্রুয়ারি পাবলিশ হবে। তো মোটামুটি তাই মিলেছে, 28শে ফেব্রুয়ারি পাবলিশ হচ্ছে। এখন এর প্রসিডিওরটা বলি। ইলেকশন কমিশন কিন্তু কোনো শিক্ষা নেয়নি, লাস্ট অব্দি এসছে। আর রাজনৈতিক দল যেভাবে পুরোটাই অন্ধকারে আছে, যতটা চেষ্টা করছে, রুলিং পার্টি যা প্রচুর চেষ্টা করেছে, বিরোধী দলও চেষ্টা করেছে নাম কাটাবার, এবং রুলিং পার্টি চেষ্টা করেছে যাতে কোনো বৈধ ভোটারের নাম না কাটে। এছাড়া ইলেকশন কমিশন এবং ওয়েস্ট বেঙ্গলের সিইও কিন্তু বারবার অনেকগুলো প্রেস কনফারেন্সে আমি শুনলাম ওদের কোনো বৈধ ভোটারের নাম যাতে না কাটা হয়, বারবার বলছেন। এটা বলছেন ঠিকই, কিন্তু আবার তাদের অ্যাকশন, ইলেকশন কমিশনের অ্যাকশনটা কিন্তু তার একদম পুরোপুরি কন্ট্রাডিক্টরি। যেরকম আনম্যাপড আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাতে দেখা গেছে 4টে বিধানসভার ডিটেল অ্যানালাইসিস আমরা করেছি। ডিটেল অ্যানালাইসিস, একদম ডিটেল, কত ম্যাপ আনম্যাপ ছিল, কত লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডেকেছে, কি করেছে, ডিটেল করতে গিয়ে দেখা গেছে যে মাইনরিটিদেরকে যেখানে আনম্যাপ খুব কম ছিল, কিন্তু সেখানে মুর্শিদাবাদ ধরে নি,
মুর্শিদাবাদে আনম্যাপ ছিল হয়তো প্রায় 2%-এর কাছাকাছি, অথচ মুর্শিদাবাদে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ পেয়েছে 66% লোক। 2% আনম্যাপড, তার মানে 2% বাদ দিলে বাকি লোকেদের নাম 2002 সালে ভোটারের বা তার বাবা বা তার দাদু নাম ছিল, ম্যাপিং করতে পেরেছে। এটা ইলেকশন কমিশনের ডেটা, আমাদের ডেটা নয়, যে মুর্শিদাবাদের 2% ছিল, অথচ আনম্যাপ কিন্তু অন অ্যান অ্যাভারেজ 66% লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডেকেছে। বিভিন্ন কারণে নামের বানান ভুল, এই ভুল ওই, এটা নিয়ে আমরা বিস্তারিত ডিসকাশন করেছি। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, 58 লক্ষ নাম তো আগেই কেটেছিল এসডি লিস্টে। আর আমার যা ধারণা, এটা আমি আবার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের একটা ক্যালকুলেশন, একটা অ্যানালাইসিস থেকে বলছি, আরো 5 লক্ষ নাম বাদ যাবে। এরা কারা? দুর্ভাগ্য যে এটা, যে এর মধ্যে ম্যাক্সিমাম মতুয়া আছে, যে মতুয়াকে নিয়ে ম্যাক্সিমাম মতুয়া থাকবে। 28 তারিখে আমরা দেখে নেব যে এই প্রায় 5 লক্ষ বা 6 লক্ষই ধরে নিচ্ছি, 6 লক্ষ নাম যদি আরো মানে 58 লক্ষ পরে আরো 6 লক্ষ নাম যদি বাদ যায়, এর মধ্যে প্রায় মোর দেন 3.5 লক্ষ 4 লক্ষ কিন্তু মতুয়া ভাই বোনেরা থাকবে। কেন? তাদেরকে যে ভুল প্রতিশ্রুতি, ভুল পরিচালনা করা হয়েছিল, যে সিএ 2019 সালে তাদেরকে অটোমেটিক সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে, এই করে দেওয়া হবে, ওই করে দেওয়া হবে, পুরো ভুল প্রতিশ্রুতি ছিল। এবং ওইখান থেকে এই প্রতিশ্রুতির বেসিসে যে ওইখানকার এমপি আছেন, মাননীয় এমপি শান্তনু ঠাকুর, উনি তো আবার নানা রকম কথা বলেছেন, যে আমাকে কেন বলছেন, শেষে উনি এটাও বলেছেন যে আমাকে কেন বলছেন নাম কাটলে, ইলেকশন কমিশনকে বলুন। এইসব কথা শুনেছি আমরা, টিভি ভিডিওতে শুনেছি আমরা। এবং উনি বলেছেন যে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যদি যায়, আর 3 লক্ষ যদি ওদের নাম যায় বাদ যায়, ওদের বলতে মুসলমানদেরকে ইঙ্গিত করছেন। এইসব কথা আমরা শুনেছি উনার, এই কথাগুলোর কোনো মানে নেই। কিন্তু আলটিমেটলি মতুয়া ভাই বোনেরা যারা 2002 পরে এসছে এবং তারা ম্যাপিং করতে পারেনি, তাদের বাপ ঠাকুর তার নাম এখানে ছিল না, তারাই ম্যাক্সিমাম থাকবে। আর একটা শ্রেণীর লোক থাকবে যারা পশ্চিম বাংলায় নন বেঙ্গলি ভোটার আছে, যেটা উত্তর 24 পরগনার একটা অংশ, এই ব্যারাকপুর, চাপদানি, রিষড়া, এই এলাকায় যারা জুট মিল ওয়ার্কার। কেন? তারা আবার বিহারে তাদের নাম, দেশের বাড়ি যেটাকে বলা হয়, দেশের বাড়িতে নাম ছিল, ভয়ে তারা এখানে অ্যাপিয়ার করেনি, হিয়ারিং এ যায়নি, ইনুমারেশন ফর্ম জমা দেয়নি, এই একটা পোর্শন আছে। এছাড়া কোনো নাম কাটার সেই রকম ইলেকশন কমিশন বোধহয় আর সাহস করবে না। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, সাউথ 24 পরগনার একটা বড় অংশ, উলুবেড়িয়া, বসিরহাট, বীরভূম, আমি এখন স্পেসিফিক্যালি বলছি, বর্ধমান এবং ইস্ট মিদনাপুর, এই মুসলিম আবাদির যে একটা বড় সেকশন, এখনো পর্যন্ত তাদেরকে সর্বাধিক ডাকা হয়েছিল। তারা লাইন দিয়ে মানে মহিলা পুরুষ লাইন দিয়েছিলেন। কলকাতায় একটা সাবর্ণ যারা আপার কাস্ট হিন্দু, তাদেরকে ডাকা হয়েছিল। আপনার কি মনে হয় সবাই যা নথি দিয়েছে সেই নথি আপলোড হয়ে ওকে হবে? ওকে যদি না হয় তাহলে তো এখনো পর্যন্ত যে আশঙ্কা, আমি যেটুখানি পলিটিক্যাল লেভেলে মালদা এবং মুর্শিদাবাদের খবর নিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি যে 10 লক্ষ লোককে মালদা জেলায় ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, বলছে বেশ কয়েক লক্ষ নাম বাদ যাবে এবং অধিকাংশ মুসলিম, সেম অ্যাজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আমি জানি না সাউথ 24 পরগনায় শেষ পর্যন্ত কতটা যাবে। আপনার কি মনে হয় যা তথ্য দিয়েছিলেন, যেগুলো পরে হিয়ারিং এর সময় আপলোড হয়েছে, সেই তথ্যগুলো প্রপারলি এখন তো তাদেরকে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলতে হবে, তো সেই যে সেগুলো তোলার পর গ্রাহ্য হবে এবং বাদ যাবে না এরকম কোনো গ্যারেন্টি দেওয়া যায়? কারণ অলরেডি আমি আপনাকে বলি, আমি একটা স্মরণ সভায় গেছিলাম, তাতে বলেই দিই দর্শকদের কাছে, সমীর পুততুণ্ড মারা গেছিলেন পিডিএসে, তার স্মরণ সভায় আমি অ্যাক্রস দ্য বোর্ড পলিটিক্যাল পার্টির লোকেদের সাথে পরবর্তীকালে ওই দিনকে দেখা হয়েছিল বলে কথা বলি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, মেন লিডারশিপ, এমনকি মামলাকারী পর্যন্ত। তো তাদের কিন্তু কারোর কাছেই খুব স্পষ্ট ধারণা নেই যে কত লক্ষ নাম বাদ যাবে। যারা ইলেকশন কমিশনে যান নিয়মিত,
মানে আমি একদম, আপনারা জানতে চাইছেন, দর্শকদেরকে বলি, আবিদ্যাকেও বলি, আমি দোলাকে জিজ্ঞেস করেছি, দোলা ছিল, দোলা সেন, আহ, আমি রবীন্দ্রকেও জিজ্ঞেস করছিলাম, আমি আহ, আহ, একে প্রদীপ ভট্টাচার্য আমার সাথে কথা হলো, শুভঙ্কর সরকারের সাথে কথা হলো, আমার সাথে কার্তিক পালেরও প্রাইমারিলি একটু কথা হয়েছে লিবারেশনে। কেউ কিন্তু, সকলেই কিন্তু অত্যন্ত চিন্তিত। আমি বিজেপি লিডারশিপের কিন্তু এখনো ধারণা, আমি বিজেপি লিডারশিপের এর বাইরে, বিজেপি স্বাভাবিকভাবেই ওই সভায় আমন্ত্রিত ছিল না, বা অন্যভাবে তাদের সাথে যেটুখানি কথা বলেছি, তাদের কিন্তু এখনো ধারণা a large number of Muslim voter will be deleted from the final voter list. এইটা হচ্ছে বাস্তব ঘটনা। আমি আপনাকে বললাম এবং দর্শকদেরও বললাম যে ফলে সকলেই খুব চিন্তিত। প্রশাসনিক স্তরে যেটুখানি আমার যোগাযোগ, যেগুলো ডিএম যারা রয়েছেন তাদের সাথে যেটুখানি কথা আমার লোকজন বলেছে, তারাও কিন্তু খুব স্পষ্ট নয় ফাইনাল ইলেকশন কমিশন কি করবেন না করবেন, কারণ সকলে একই কথা বলছেন। এআরও আর এইআরও তাদের ওপরে প্রায় ট্রিগার টিপে বলা হচ্ছে এই করো, এই করো। সুতরাং এইরকম একটা পরিস্থিতি আবিদ্যা। তো এখনো সময় আছে, আজকে 17 তারিখ আপনারা যখন ভিডিওটা দেখছেন, তখন থেকে 28 তারিখ আর 26 তারিখের মধ্যে বোধহয় ফাইনাল হয়ে যাবে, 28 তারিখ বেরোবে। তো ও এই এই যে ব্যাপারটা, এবং বিভিন্ন টিভি চ্যানেল দেখাচ্ছে কেউ এই নথি দিয়েছে, অমুক নথি দিয়েছে, যেগুলো গ্রহণযোগ্য নয়, অ্যাপেই নেই। তো আপনার কি মনে হয় শেষ পর্যন্ত মাত্র 4-5 লাখ আরু, মানে সংখ্যাটা 65 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইট ক্যান গো আপ টু 80-90 লাখ? আমার যে রাজনৈতিক লোকেরা কি বললেন, তারা তাদের পার্সপেক্টিভ আলাদা থাকে। আলাদা, আমি যে পার্সপেক্টিভ অবশ্যই। থেকে বলছি সেটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইলেকশন রিলেটেড রুলস রেগুলেশন, আইন কানুন এবং এখনকার ইলেকশন কমিশনের আচরণ থেকে বলছি। ইলেকশন কমিশন যাই করে নাই না কেন, ম্যাপিংটা 2002 সালে নিউমারেশন ম্যাপিংটা যখন করেছে, সেইটা দেখে আমার যা মনে হচ্ছে যে 10%-এর বেশি কোনো মতেই যেতে পারে না। মানে টোটাল ডিলিশন 10%, টোটাল ডিলিশন মানে ইনক্লুডস ওই 58 লক্ষ। কিন্তু 7.5 মানে কোটির মধ্যে 10% মানে 75 কোটি, এইভাবে ধরা হ্যাঁ, হয়। 7 কোটি 75 লাখ, 66 লক্ষ ভোটার, 7 কোটি 66 লক্ষ ভোটার দিয়ে স্টার্ট হয়েছিল। 7 কোটি 66 লক্ষ ভোটারের 9 থেকে 10%-এর মাঝামাঝি, প্রায় ওই 70 লাখের কাছাকাছি। 58 লক্ষ তো অলরেডি আগে ডিলিট করেই দিয়েছে, ওটা নিয়ে তো আর নতুন করে বলার নেই কিছু, ওটা তো প্রায় 8%, 7.5%, 8% তো হয়েই গেছে। আরো 1.5 থেকে 2% যারা ম্যাপিং করতে পারেনি, যারা হিয়ারিং এ আসেনি বারবার, যারা ডুপ্লিকেট কতগুলো পাওয়া গেছে লেস দেন 50,000, এই সব মিলে আরো যদি, আরো ধরে নিচ্ছি হাইয়েস্ট হায়ার এন্ডেও যদি ধরি 10 লক্ষ, তাহলে 68 লাখের কাছাকাছি, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 9 to 10%। এই 9 to 10%ই ডিলিট হতে পারবে। কারণ একটা, আমি আমার লজিকটা বলে দিই, হ্যাঁ। যেটা আমি বুঝতে পারছি। এখন আলটিমেটলি তো 28 তারিখেই বুঝতে পারবো আমরা। আমার লজিক হচ্ছে ইলেকশন কমিশন যদি শিওর থাকতো যে এই নামগুলো কাটা যাবে ডিউ টু ডেফিসিয়েন্সি ইন পেপারস, তাহলে ইলেকশন কমিশন, যেটা আপনি একটু আগে বললেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে 3 দিন আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ধমক দিয়েছে, এসডিও দেরকে তো বারে বারে বলছে, ইআরও কে তো বলছে, গতকাল নাকি 7টা ইআরও কে বলছে ডাইরেক্ট সাসপেন্ড করে দেবো নাকি দিল্লি থেকে বসে। মানে স্টেট গভর্নমেন্টকে আর বলবো না, আমরা ডাইরেক্ট সাসপেন্ড করে দেবো। যা খবরের কাগজে আমি পড়লাম, আমি জানি না আলটিমেটলি কাগজটা পেয়েছে কি পাইনি এই আর ওরা। তবে এই এই জিনিসটা হচ্ছে কেন, কারণ আলটিমেটলি আজকে বোধহয় বিএলও দের অ্যাপটা লক হয়ে গেছে আজকে, মোস্ট প্রবাবলি বিএলও দের অ্যাপটা বোধহয় আজকের পর আর কিছু কাজ করতে পারবে না বিএলওরা। এরপর কিন্তু এইআরও আর ইআরও লেভেলে আছে, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে আপনি পার্সোনালি চেক করবেন, বিশেষ করে 6-7টা জেলা শাসককে বলেছে। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কুচবিহার এগুলো আছে। কুচবিহারের ডিএম সাহেব তো আজকে নিজেও ফিল্ডে বেরিয়ে আবার ভেরিফাই করেছেন। তো এসব এই ব্যাপারটা আছে। তো যদি শিওর থাকতো যে ডিউ টু ডেফিসিয়েন্সি ইন পেপার, কাগজ নেই, লোকে কাগজ দিতে পারছে না, আপলোড করতে হচ্ছে না, তাহলে তো বসে বসে ডিলিট করে দিত কনফিডেন্টলি। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আবার বলছে, আর একটা অর্ডার করেছে, বলেছে এই সব পেপার 5 বছর অবধি তুমি রাখবে। হ্যাঁ, এটা কেন?
এবং যদি 5 বছরের মধ্যে যদি কিছু গলত খুঁজে পাওয়া যায়, তাহলে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা সেই ইয়ারোকে আমরা খুঁজে বের করব এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এইটা মানে আমি তো এখন খুব খারাপ কথা ইলেকশন কমিশনকে বলতে পারি না, কিন্তু তাও বলছি মূর্খের জগতে বাস করছে। ও কিছু না, এটাকে হচ্ছে ভয় দেখানো, যাতে এরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, তাদের তো এখনো লং ক্যারিয়ার আছে, ডাইরেক্ট আইএস অফিসার আছেন, তাদের ক্যারিয়ার অনেক লম্বা আছে এখনো। যারা এই ইয়ারও আছেন, নতুন সাব ডিভিশন 10 বছর 15 বছর চাকরি হয়েছে বিসিএস অফিসার, তাদেরও একটা লম্বা ক্যারিয়ার আছে। তারা ভয়ে একটা নাম ডিলিট করে দেয় এবং ইলেকশন কমিশন বেশ কলার উঁচু করতে পারবে। এটা করতে পারবে না। আর যে 7টা এইআরওকে সাসপেন্ড যদি করে থাকে, আমি জানি না, আমি খোঁজ নেব পরে, যে এই যে 7টা এইআরওকে ডাইরেক্ট সাসপেন্ড করে দেবে, মানে দিল্লি থেকে বসে বসে সাসপেনশন অর্ডারটা যদি ইলেকশন কমিশন ইস্যু করে দেয়, তাহলে আমি আবিদ হোসেন ওই 7টা এইআরওর পাশে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কেন দাঁড়িয়ে আছি? কোনো মুখে মুখে নয়, কারণ সাসপেন্ডিং যে কোনো সরকারি অফিসারকে সাসপেন্ড করার ক্ষমতা একমাত্র অ্যাপয়েন্টিং অথরিটির আছে, নো ওয়ান এলস। এবার এইআরওর যে যারা এইআরও আছেন, 7 জন হোক বা আরো 4 জন হোক, এসডিও যাতে সাধারণ মানুষ না, এইআরও মানে এসডিও নয়, এইআরও মানে আরো নিচে অফিসার, বিডিও হতে পারে বা বিডিও নিচে হতে পারে, হ্যাঁ। এদের গভর্নমেন্ট স্টেট, এরা সবাই হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। স্টেট গভর্নমেন্টের কোনো না কোনো ডিপার্টমেন্ট এদের অ্যাপয়েন্টিং অথরিটি, যেরকম বিসিএস অফিসারদের ক্ষেত্রে পার ডিপার্টমেন্ট, জয়েন্ট বিডিওদের ক্ষেত্রে পিআরআরডি ডিপার্টমেন্ট, এই ধরনের লোকজন আছে। এদের ইলেকশন কমিশন যেটা করতে পারে সেটা হচ্ছে যেটা আগে করেছে, যে স্টেট গভর্নমেন্টকে বলতে পারে এদের এই গলত পাওয়া গেছে, তুমি আইদার এদেরকে রিমুভ করো, সরিয়ে দেওয়ার কাজ থেকে, এটা করতে পারে। ইট ইজ ওয়েল উইদিন ইলেকশন কমিশন পাওয়ার। কিন্তু ইলেকশন কমিশন যেদিন সাসপেনশন অর্ডার ইস্যু করে দেবে, যদি ইস্যু করে দেয়, আমি জানি না কে ইস্যু করবে, ওখানকার কোনো সেক্রেটারি লেভেলের কোনো লোক ইস্যু করবেন। যদি করে, আমার তো এখনো ধারণা আছে করবে না, মানে অত বোকামি করবে না। ওটা প্রথম দিনই হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টে প্রথম দিনই কিন্তু ওটা ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। কেন বলে দিই, স্টেট গভর্নমেন্ট হচ্ছে এমপ্লয়িং মানে এমপ্লয়িং অথরিটি, মানে অ্যাপয়েন্টিং অথরিটি, ডিসিপ্লিনারি অথরিটি। আনাদার অথরিটি ক্যানট সাসপেন্ড। যেরকম অনেক সময় হাইকোর্টও সাসপেন্ড করতে বলে অফিসারদেরকে, বলে না তা নয়, বলে, কিন্তু হাইকোর্ট চিফ সেক্রেটারিকে অর্ডার করে যে তুমি এই কাজটা করো এবং কমপ্লায়েন্স রিপোর্টটা দাও। হাইকোর্ট তো বসে বসে, সুপ্রিম কোর্ট বসে বসে সাসপেন্ড করে দিতে পারতো, কোনোদিন আজ পর্যন্ত হয়নি। সেই জন্য এইটা ভুল ধারণা যে তারা করবে, আর যদি করে আমরা দেখে নেবো, আমরা বুঝবো। দেশটা তো ডেমোক্রেটিক আছে, দেশটা তো আর এখনো উঠে যায়নি, ইলেকশন কমিশন তো আর রাজা হয়ে যায়নি, মানে উনি এখনো ইলেকশন কমিশনই আছেন, ওনার একটা ক্ষমতা আছে আর্টিকেল 324-এ, সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এন্ড কন্ট্রোল। কিন্তু হি ইজ নট দি অ্যাপয়েন্টিং অথরিটি, ইলেকশন কমিশন ইজ নট দি ডিসিপ্লিনারি অথরিটি। একটা এমপ্লয়ির ক্ষেত্রে, এমপ্লয়ি মানে তো সে একটা মানুষ, সে যার নামে সাসপেনশন অর্ডার ইস্যু হবে, এটা থাকলো সাসপেনশনের ব্যাপারটা। আমার ধারণা করতে পারবে না, স্টেট গভর্নমেন্ট চিফ সেক্রেটারিকে অর্ডার করবে, সেটা তারপর স্টেট গভর্নমেন্ট করবে। আর স্টেট গভর্নমেন্ট যেটা 4টের ক্ষেত্রে হয়েছে, স্টেট গভর্নমেন্ট নিজের অফিসারকে কেন সাসপেন্ড করবে উইদাউট প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস? কেনই বা করবে? স্টেট গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়িয়ে থাকবে আর আমরাও দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে, অফিসারদেরকে এইভাবে। এবার একটা অন্য কথা বলি, যেটা আপনি বিহার ইলেকশনের সময়, এসআইআর এর সময় আপনি বারবার তুলে ধরেছিলেন, সেটাই প্রমাণ হলো যে ঘুষপেটিয়া রোহিঙ্গা ভরে গেছে, তাড়াতে হবে। শেষ পর্যন্ত পাওয়া গেল ওই 394 জন, তার মধ্যে মুসলমান মাত্র 100 খানেক, এবং বাংলাদেশ এবং তার নেপালের নাগরিক হিন্দু বেশি হয়ে গেল। এইবার এই আজকে গত বছর 1 বছর ধরে প্রায় আমরা 8-9 মাস ধরে ঘুষপেটিয়ায় ভরে গেছে, রোহিঙ্গা ভরে গেছে, রোহিঙ্গা ভরে গেছে। এখনো পর্যন্ত যেটুকানি যা আরটিআই ফারটিআই এদিক ওদিক করে বা সূত্র মারফত যাই বেরোক না কেন, তাতে কয়েকশো রোহিঙ্গাও পাওয়া যাচ্ছে না, কয়েকশো ঘুষপেটিয়াও পাওয়া যাচ্ছে না।
তাহলে এই যে ব্যাপারটা, তার মানে এসআইআর তো হয়ে যারা এই প্রচারটা করছিল, আপনি সরাসরি বলবেন কি বলবেন না, মোদ্দা কথা কেন্দ্রের শাসক দল বিজেপি যারা এই প্রচারটা তুলে ধরেছিল, রাজ্য একেবারে রোহিঙ্গা ছেয়ে গেছে, চতুর্দিকে কাতারে কাতারে রোহিঙ্গা। এবং আপনার কেন, দর্শকদের সবার মনে আছে ভিডিও বাজারে বিগ মিডিয়া দেখানো হচ্ছিল, সল্টলেক ফাঁকা হয়ে গেছে, বনগা বর্ডার দিয়ে হু হু করে সব পালাচ্ছে। সেই এটা গেল কোথায় তাহলে? এই যে 5 লক্ষ মতুয়া আর মুসলিম যারা পশ্চিমবঙ্গের বাদ যাবে, রোহিঙ্গা তো পাওয়া গেল না। তাহলে এই যে ঢক্কানিনার প্রচার, এবং ইলেকশন কমিশন বারবার বলছিল, এটা কেন আপনার মনে হয়? দেখুন, ইলেকশন কমিশন যে ইলেকশন, আমি আবার বারবার বলেছি, কোনো পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল ন্যারেটিভ দেবে, কিছু লোককে নিজের দিকে ইনফ্লুয়েন্স করার জন্য, কিছু লোককে এইসব করার জন্য পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি এটা করবে পাওয়ারে আসার জন্য। এটা লজিক্যাল, আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা করবে, ঠিক আছে, তারা নেগেটিভও করবে, পজিটিভও করবে, সব করবে, পলিটিক্যাল পার্টির ন্যারেটিভ এরকমই থাকে। আমার বক্তব্য সবসময় হচ্ছে ইলেকশন কমিশনের উপরে। ইলেকশন কমিশন এই ন্যারেটিভে যুক্ত হয়েছিল, ইলেকশন কমিশন এই ন্যারেটিভে যুক্ত হয়ে নিজেকে পার্টিসান প্রমাণ করে দিয়েছে। আর কাউকে বোঝাতে হবে না, দেশের কোনো মানুষকে আর বোঝাতে হবে না যে ইলেকশন কমিশন পুরো পার্টিসান হয়ে গেছে। মানে ইলেকশন কমিশন একটা নিউট্রাল কনস্টিটিউশনাল বডি মতন বিহেভ করছে না, এইটা নিয়ে আর কারোর বোধহয় কোনো ডাউট নেই, কারণ নেই। ইভেন দি বিগেস্ট সাপোর্টার অফ ইলেকশন কমিশন যারা ছিলেন প্রথম দিকে, তারাও কিন্তু এখন বুঝতে পারছেন, যখন রোহিঙ্গা, মুসলিম, বাংলাদেশি, ঘুষপেটিয়া সঙ্গে ব্যানার্জি, চ্যাটার্জি বাবুরাও যখন লাইনে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, মিশ্র, অধিকারী, সবাই তখন বুঝতে পারলেন যে না, এইটা পুরো ন্যারেটিভ ছিল। এখন তো কেউ রোহিঙ্গার কথা বলে না। আর ইলেকশন কমিশনকে যদি প্রশ্ন করা হয় এখন, যেটা বিহারে করা হয়েছিল, অনেক লোকই জিজ্ঞেস করেছিল যে কটা রোহিঙ্গা কটা বাংলাদেশি পাওয়া গেছে, তো তারা খুঁজে বার করতে পারেনি। নেপালি সিটিজেন কিছু পাওয়া যায়, সেটা একটা জিওগ্রাফিক্যাল প্রবলেম আছে, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে। ড্রেনের ওইদিকে নেপাল, ড্রেনের এইদিকে বিহার, লোকে আসা যাওয়া করে, এইদিকেও বাড়িয়েছে ওইদিকেও বাড়িয়েছে। রোহিঙ্গা পাইনি, মুসলিম কিছু অনুপ্রবেশকারী পেয়েছিল, সব পাইনি। তো পশ্চিম বাংলাও রোহিঙ্গা আর কেউ খুঁজে পাচ্ছে না, কিন্তু কেউ আর খুঁজে পাচ্ছে না, তাই তো। তো এইটা হচ্ছে, এই ন্যারেটিভটা কিন্তু এখন ফুস হয়ে গেছে। সেই জন্যে এখন ইলেকশন কমিশন আবার ওই যে প্রথম থেকে যদি একটা ন্যারেটিভ সেট করে দেয়, তাহলে ওই ন্যারেটিভকে এখন সত্য যাচাই করার জন্য কাকে ধমকাবে? তার কটা লোক আছে, গুটি কটা লোক আছে, ওই বিএলও, এইআরও, ইআরও আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই তো কটা লোক আছে যাকে ধমকাতে পারছে। তো তারা ধমকাচ্ছে, কিন্তু আজকে বললাম অনেক জেলা শাসকরা পরশু দিনের বা তার আগের দিনের ভিডিও কনফারেন্স শুনে অনেক জেলা শাসকরা ফিল্ডে বেরিয়ে নিজে পার্সোনালি চেক করেছেন এবং ছবি টবি আপলোড করেছেন ইলেকশন কমিশনের সাইটে। তাতে দেখা যাচ্ছে যে যে ডকুমেন্টস আপলোড হয়েছে ওই মানুষটা ঠিকঠাকই আছে, আপলোডও হয়েছে, সবই হয়েছে, জেলা শাসক ভেরিফাই করেছে। এখন একটা জেলা শাসক, ধরে নিন যে বড় জেলা যদি মুর্শিদাবাদ ধরি, তাহলে মুর্শিদাবাদে ভোটার সংখ্যা বলুন 22টা বিধানসভা আছে, খুব কম হলেও 50 লক্ষ ভোটার আছে। যদি 30 লক্ষ ভোটারের ডকুমেন্ট জেলা শাসক বাড়ি বাড়ি গিয়ে চেক করে আর মানুষটাকে চেক করে, তাহলে বোধহয় 26 সালে আর ইলেকশন হলো না, 31 সালে করতে হবে। এটা ইলেকশন কমিশন ভালো করেই জানে। তো এই ন্যারেটিভ করছে, অন্য কিছু না। ওই যে আমি তো 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যারা রয়েছে জেনুইন ভোটার, কিন্তু নাম উঠলো না, সে 2 লাখও হতে পারে, 2000ও হতে পারে, 20,000ও হতে পারে, 20 লাখও হতে পারে। তখন তারা কি করবে এবং তাদের কি এই ভোটের মধ্যে তারা ভোট দিতে পারবেন? এটা বহু আমার বন্ধু বান্ধব যারা তারা পর্যন্ত জিজ্ঞেস করছেন, বয়স্ক লোকজন তারা পর্যন্ত জিজ্ঞেস করছেন। এটা কিন্তু মানুষের একটা বড় প্রশ্ন। হ্যাঁ, আমি এই ইস্যুটা নিয়ে অনেকগুলো প্রোগ্রামে বলে দিয়েছি। আইনি প্রক্রিয়া আবার বলে দিই, রিপিট করে দিই একদম স্পেসিফিক করে, যাদের নাম ড্রাফট ভোটার লিস্টে ছিল, ড্রাফট ভোটার লিস্টে 7 কোটি 8 লক্ষর মধ্যে ছিল, তাদের নাম যদি এখন না থাকে ফাইনাল ভোটার লিস্টে, সেটাই, তাহলে ইআরও কে ওই ভোটারকে জানাতে হবে ইন রাইটিং যে ওর নাম
ড্রাফট ভোটার লিস্টে ছিল অথচ ফাইনাল ভোটার লিস্টে কেন নেই, তাই নাকি? এটা প্রত্যেককে ইয়ারও জানাতে হবে? ইন রাইটিং জানাতে হবে। এইটা নাম্বার 1। যদি ড্রাফট ভোটার লিস্টে ছিল, ফাইনালে নেই, ইআরও অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডারের কপি আমি পেয়ে গেছি যে আমার নাম এই কারণে নেই, তাহলে দুটো অ্যাপেলেট অথরিটি আছে। অ্যাপেলেট অথরিটি নাম্বার 1 হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সেম জেলা, আচ্ছা ওই জেলা। কলকাতার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নর্থ, মানে ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভে তিনি সাউথের জন্য, আর নর্থের জন্য একজন আছে। আর বাকি ক্ষেত্রে জেলা শাসক। জেলা শাসকের কাছে অর্ডারের কপি দিয়ে আপিল করা যায় যে আমার নাম ড্রাফট লিস্টে ছিল, অথচ আমার নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে কেটে গেছে, ইআরও আমাকে এই কারণ দিয়েছে, আমি এই কারণে স্যাটিসফাইড নই, আমি যা যা ডকুমেন্ট সব দিয়েছিলাম, হাউএভার আমি আপনার কাছে আপিল করছি। এবার জেলা শাসক সে আপিল করবে, ওই ফাইল ইআরওর কাছ থেকে আনাবে এবং আনিয়ে একটা হিয়ারিং নেবে। যদি জেলা শাসক মনে করে যে হ্যাঁ। আমার একটাই প্রশ্ন, প্রত্যন্ত হুম। গ্রাম অঞ্চল থেকে মহিলা পুরুষ, বা ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, বা ধরুন গিয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, আদিবাসী মহিলা যারা অনেক দূরে থাকে জেলা সদর থেকে, তাদের পক্ষে কি গিয়ে ডিএম অফিসে গিয়ে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে ওই ফর্ম ফিল আপ করা সম্ভব? একদম ঠিক বলেছেন, এইটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তার কারণ আবার বলে দিই, যেটা বিহারে ঘটেছিল। যে ধরে নিচ্ছি 28 তারিখে, ধরে নিচ্ছি না, এখন অ্যানাউন্স হয়ে গেছে, 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর আমি আবিদ হোসেন দেখলাম যে আমার নাম ভোটার লিস্টে নেই, ড্রাফটে ছিল, ফাইনালে আমার নাম নেই। আমি একটা প্রত্যন্ত গ্রামে থাকি, মুর্শিদাবাদের একটা এন্ডে থাকি, অথবা বর্ধমানের একটা এন্ডে থাকি, বা পুরুলিয়ার মানবাজার বা পুঞ্চাতে থাকি, আমাকে পুরুলিয়ার টাউনে গিয়ে, আমি গরিব মানুষ, গিয়ে আপিল করব, তারপর ওই আপিলটা পড়ে থাকবে। ইন দি মিন টাইম 3-4 দিনের মধ্যে হয়তো দেখা যাবে 3rd মার্চ, 2রা মার্চ বা 3rd মার্চ ইলেকশন কমিশন ইলেকশন অ্যানাউন্স করে দেবে, ডেটস অ্যানাউন্স করে দেবে। ঠিক আছে, তাহলে তো আমার আপিলটা পড়েই থাকলো এখানে, কারণ ওই আপিলটা ডিসপোজ করার কোনো টাইম নেই। এইটা হচ্ছে, কোনো টাইম নেই, টাইম লাইন নেই। আমি আপিলটা জমা দিতে পারি, কিন্তু আপিলটার টাইম লাইন নেই। এইখানেই রোল প্লে করবে, যেহেতু বিহারে পলিটিক্যাল পার্টিগুলো করতে পারেনি। এইখানে কিন্তু রুলিং পার্টি যারা আছে, এরা এটা নিয়ে খুব সতর্ক আছে। এরা 28 তারিখে ভোটার লিস্টটা চেক করবে, এবং চেক করার পর দেখবে কোন লোকটা ড্রাফটে ছিল আর ফাইনালে নেই। আচ্ছা, তাহলে তারা ফ্যাসিলিটেট করবে আবার ওই জেলা শাসকের অফিসে, দেখবেন শয়ে শয়ে ওই আপিল জমা পড়বে, এবং জেলা শাসককে তারা মিট করে চাপ দেবে যে আপনি হিয়ারিংটা 2 দিন 3 দিনে করুন। আশা করি করবে, এটা এটা উইদিন দেয়ার রাইটস আছে, এটা ওদের অধিকার আছে করার, ওরা করবে। ঠিক আছে, এবার জেলা শাসক যদি না করেন, তাহলে আবার দেখা যাবে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি করা যাবে, কিন্তু জেলা শাসকরা করবে, আমার মনে হচ্ছে করবে, হিয়ারিং নিতেই হবে তাদের। এটা 1 নম্বর। যাদের নাম ভোটার ড্রাফট লিস্টেও ছিল না, ফাইনালে তো থাকবেই না, যদি ড্রাফটে না থাকে তো ফাইনালে থাকবে না, তারা ফর্ম 6 অলরেডি জমা করেছে। আমি অ্যাটলিস্ট 15-20 জনের ফর্ম 6 আমি নিজে ফিল আপ করে দিয়েছি অনলাইনে। আচ্ছা, তাদের নাম ড্রাফটে ছিল না, তাদের নাম 2002 ছিল না, তারা বিভিন্ন জায়গায় থাকতেন, কেউ ফরেনে থাকতেন, কেউ কিছু, এখন এসে এখানে থাকে, এজেড লোক হয়ে গেছে। তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য, হেল্প করার জন্য ফর্ম 6 আমি ফিল আপ করেছি। তারা ফর্ম 6 এর নোটিশ, কি বলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সব পেয়েছে। পিএলও তাদের বাড়িকে ভিজিটও করেছে, ভিজিট করে ডকুমেন্ট চেক করে নিয়েছে। তাদের ক্ষেত্রে ভোটার লিস্টটা, তাদের ফর্ম 6 প্রায় 4 লক্ষ আছে, এর মধ্যে 4 লক্ষ ফর্ম 6 জমা পড়েছে যাদের নাম ড্রাফটে ছিল না। আচ্ছা, 4 লক্ষ ফর্ম 6 জমা পড়ে গেছে। এই 4 লক্ষ ফর্ম 6টা ডিসপোজ হবে বিটুইন 28 তারিখ অ্যান্ড নমিনেশন ডেট। নমিনেশনটা তো হবে ধরে নিন মার্চের 18, 19, 20 এইখান থেকে শুরু হবে, ডেটটা অ্যানাউন্স হবে 2 তারিখে, কিন্তু নমিনেশন শুরু হবে মোটামুটি 20 মার্চ ধরে নিন। এই 20 দিনে এই ফর্ম 6টা ডিসপোজ হবে, এটা বিএলওরাই করবে, বিএলওরা ইন্সপেকশন করে রিপোর্ট দেবে। ইআরও স্যাটিসফাইড যদি হয়ে যায় ওই ডকুমেন্টস দেখে, তাহলে ইআরও অর্ডার করবে, এদের নাম পাবলিশ হবে সাপ্লিমেন্ট 1-এ।
ফাইনাল লিস্টের পর একটা সাপ্লিমেন্ট অ্যাড হয়, আচ্ছা, ওই আচ্ছা। সাপ্লিমেন্টটা ভোটার যেটা বুথে যায় তার সঙ্গে অ্যাটাচ করা থাকে। তো কিছু লোক না, বেশ ভালো লোক, প্রায় দেখা যাবে 2-3 লাখ লোক অ্যাড হয়েছে। বিহারে যেটা একটা ন্যারেটিভ হয়েছিল যে 3 লক্ষ নাম অ্যাড হয়েছে, 3 লক্ষ নাম পরে অ্যাড হয়েছে, সেটা কারা? ওরা ওই ফর্ম 6 ওয়ালারাই ছিল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তো এখানেও 4 লক্ষ নাকি ফর্ম 6 জমা পড়েছে, যা আমার কাছে তথ্য আছে। তো যাদের নাম ড্রাফট, আবার রিপিট করি, যাদের নাম ড্রাফটে ছিল ফাইনালে নেই, তারা আপিল করবেন। আশা করি এই পলিটিক্যাল পার্টিগুলো ফেসিলিটেট করবে, আর যা কিছু এনজিওরা ফেসিলিটেট করে, আমিও করি, এই কাজটা করি। নাম্বার 2, যাদের নাম ড্রাফটে ছিল না, স্বাভাবিক ফাইনালে থাকবে না, তারা নিশ্চয়ই ফর্ম 6 জমা করেছেন। ফর্ম 6 সাবমিট যে কোনো দিন করা যায়, 24/7 365 দিন অনলাইন ফর্ম 6 জমা করা যায়, আচ্ছা, এবং এটা ডিসপোজ করবে। এবং ফাইনাল ভোটার লিস্ট, যেটা ফাইনাল আমরা বলি, একদম যেটা দিয়ে ভোট হয়, সেইটা হবে লাস্ট ডেট অফ নমিনেশন। তার মানে আচ্ছা। একটা নাম এন্ট্রি ডিলিট সব হতে পারে লাস্ট ডেট অফ নমিনেশন অফ, which will correspond to approximately মার্চের লাস্ট উইক, 31 এইসব হবে। তো এইটা নিয়ে খুব একটা, যে মানুষ কি চায়, যে হ্যাপা কেন থাকবে, আমার হ্যাঁ, নাম ছিল, কাগজপত্র ছিল, থাকবেন না কেন? কিন্তু ইলেকশন কমিশন যদি, আবার ঘুরে আসি, যে ইলেকশন কমিশনই যদি পার্টিজান হয়ে যায়, তাহলে নাম নিশ্চয়ই। আমার ডিলিট করে দেয়, আ- আ- তাহলে আমি আমি আমরা একদম শেষের দিকে একটা ছোট্ট প্রশ্ন। যারা ধরুন নতুন ভোটার লিস্টে নাম তুলছে কিন্তু ভোটার কার্ড নেই, এই সময়ের মধ্যে নিশ্চয়ই তারা ভোটার কার্ডও পাবে। উইদাউট ভোটার কার্ড তো সে ভোট দিতে পারবে না। না, ভোটার কার্ড আর ভোটার লিস্টে নাম তোলা একসঙ্গেই হয়। আমি যদি আচ্ছা, ফর্ম 6 ফিল আপ করি, তাহলে ভোটার আমাকে কার্ড একটা অটোমেটিক আমার রেজিস্ট্রি ফটো পোস্টে স্ক্যান বাড়িতে করে চলে। ওখানে বসিয়ে দিতে হয়। এবং আমার নাম যদি ভোটার লিস্টে উঠে যায়, তাহলে হ্যাঁ, অটোমেটিক্যালি আমার ভোটার কার্ডটাও তৈরি হয়ে যাবে। এবং বাড়িতে চলে আসবে। হ্যাঁ, না, বাড়িতে জেনারেলি পাঠিয়ে দেওয়ার কথা। সাধারণত করা হয় কি, ইআরওর অফিসে গিয়ে লোকে হাতে হাতে রিসিভ করে। ওই আমি দেখেছিলাম বিএলও দেয়, বিএলও দিয়ে হ্যাঁ, যায় বাড়ি ঠিক বাড়ি। ঠিক ঠিক, একদম একদম, বিএলও বাড়িতে আমাদের পৌঁছে ক্ষেত্রে, দেয়। আমার ছেলেদের ক্ষেত্রে হয়েছিল, আমি দেখেছি। হ্যাঁ, ঠিক ঠিক, ঠিক আছে বিএলও বাড়িতে পৌঁছে দেয়। আবিদা, অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনারা যারা প্রসূনাচারী জার্নালিস্ট চ্যানেল দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বিশেষ করে আবিদার এই ব্যাপারে হু হু করে এত লোক প্রশ্ন করে আমি দেখেছি, প্রতিদিন আমাকে তার কিছু উত্তর দিতে হয়। কয়েক শতাধিক লোক প্রশ্ন করতে থাকেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন। আমরা আবার ভবিষ্যতে আগামী দিনকে কি দাঁড়াচ্ছে, আমি প্রায় প্রতি 10-12 দিন অন্তর অন্তর যে কারণে আপডেটের জন্য আবিদাকে নিয়ে আসি। আবিদা, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আবার আমরা এই ব্যাপারে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। নমস্কার।